সকাল। তপনের বাড়ি। মিতালি কাজ করাচ্ছে। গ্রামের ছোট্ট বাড়ি, মাটির মেঝে, আঁকা দেয়াল আর ছোট বারান্দা। তপনের বউ মিতালি পুরো সকাল ধরে বৃদ্ধ অনীশবাবুকে দিয়ে নানা কাজ করাচ্ছে। অনীশবাবুর কাজ শেষ করতে করতে দুপুর হলো। ঘরের দরজার সামনে গিয়ে অনীশবাবু ডাকলো, বৌমা, ও বৌমা, আমার যে খুব খিদে পেয়েছে, একটু খেতে দাও না। মিতালি রান্নাঘর থেকে বেরিয়ে এলো। বিরক্ত করে মারলেন আমাকে। এত খিদে আসে কোথা থেকে আপনার? না, আসলে সকাল থেকে কিছু খাইনি তো, তাই আর কি। আচ্ছা, ঠিক আছে, আর ঘ্যান ঘ্যান করতে হবে না, দিচ্ছি, খেতে গিয়ে বসুন। অনীশবাবু দাওয়ায় বসল। একটু পরে মিতালি একটা ভাতের থালা আনলো। সারাদিন ধরে এত কাজ করানোর পরে মিতালি অনীশবাবুকে আগের দিন রাতে বেঁচে যাওয়া একটু ডাল আর ভাত খেতে দেয়। আর কিছু নেই বৌমা? না, যা ছিল তাই দেওয়া হয়েছে, এই খেয়েই উঠুন। 2 টাকা আয় করবার মুরত নেই, তার আবার রাজ্যের খাওয়ার নাটক। মিতালি উঠে চলে গেল। না, যা জুটেছে সেটাই খেয়ে নি বাবা, না হলে দেখবো হয়তো তাও জুটছে না। অনীশবাবু খাবারটা খেয়ে নিল। বলছিলাম যে খেয়ে থালাখানা ধুয়ে দেবেন কিন্তু। অনীশবাবু খেয়ে দিয়ে থালাটা তাড়াতাড়ি ধুয়ে ফেলল। দুপুরে মিতালি আর তপন খেতে বসেছে। অনীশবাবু ঘর থেকে বেরিয়ে এলেন। তপন বাবা, আমার শরীরটা কয়েকদিন ধরে বিশেষ ভালো নেই, মনে হচ্ছে ডাক্তার দেখাতে হবে। ওহ, সুযোগ পেলেই টাকা খসানোর ধান্দা তোমার। কষ্ট করে আয় তো করতে হয় না, এখন টাকা খরচ করে কোনো ডাক্তার বুদ্ধি দেখানো হবে না। যাও তো এখান থেকে। বাবা, এমন করে কথা বলছিস কেন? তো ছোট ভাই বিমল তো কখনো আমার সাথে এমন করে কথা বলে না রে। খুব দরদ হয়ে যাবে তোমার ওই বিমলের প্রতি, তাই না? এতই যখন দরদ, যাও না ওর কাছে গিয়ে থাকো, আমার কাছে কেন পড়ে আছো? ওর তো নিজেরই চলে না, আমি আবার ওর কাছে গিয়ে বাড়তি ঝামেলা বাড়াতে যাব কেন? দয়া উতলে পড়ছে তোমার ওর প্রতি। কিছু তো করে রাখেনি আমাদের জন্য, তাও যে তোমাকে খেতে দিচ্ছি এই ভেবেই খুশি থাকো, বুঝলে? বাবা, তুই আজকে আমাকে এমন করে খাওয়ার খোঁটা দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি, কিন্তু তোমার তো তাও লজ্জা নেই, এত কথা শোনাও এখানে পড়ে আছো। আরে, তুমি সবসময় মুখের কথা বলে ছেড়ে দাও না, ওই জন্য তোমার কথা পাত্তা দেয় না। ঠিক বলেছো। এই যে ওটো। অবাক হয়ে তাকিয়ে থাকে তপনের দিকে। তারপর তপন হাত ধরে টেনে তোলে। কি করছিস বাবা? আমার লাগছে। লাগুক, এই বাড়ি থেকে তুমি এক্ষুনি বেরিয়ে যাবে। যে ছেলের প্রতি এত দরদ সেখানে গিয়ে থাকো। যাও যাও যাও। তপন অনীশবাবুকে টেনে ঘর থেকে বের করে উঠোনের বাইরে দাঁড় করিয়ে দিল। বাড়ির এই চৌকাঠ মারাবে না, এই আমি বলে দিলাম। এই বলে তপন ঘরে চলে গেল। অনীশবাবু কাঁদতে কাঁদতে চলে গেল সেখান থেকে। বিমল দাওয়ায় বসে আছে। তার স্ত্রী রমা উঠোন ঝাড় দিচ্ছে। অনীশ সেই কুঁড়ে ঘরের চৌকাঠে পা রাখে। বিমল অতি দরিদ্র হওয়ায় তার ছোট কুঁড়ে ঘরে তার স্ত্রী রমা ও বিমল কোনো মতে দিন কাটায়। এ কি বাবা, তুমি? অনীশ দালানে এসে বসে। আসলে বিমল, আজ তোর দাদার সাথে কথা কাটাকাটি হতে তোর দাদা আর বৌদি আমায় অপমান করে তাড়িয়ে দেয়, তাই আমি। তাই আপনি এখানে এসে উঠলেন, তাই তো? বৌমা, তোমরা ছাড়া আমার আর কে আছে বলো? কই, এতদিন তো সেটা মনে হয়নি আপনার। এখন যেই বড় ছেলে তাড়িয়ে দিল, অমনি আপনার মনে হলো যে আমরা আছি। নয়তো কিভাবে আমাদের দিন চলছে সেটা কোনো দিন খোঁজ নেওয়ারও প্রয়োজন বোধ করেননি আপনি। আহ রমা, কি হচ্ছেটা কি? চুপ করো তো তুমি। না রে বিমল, বৌমাকে বলতে দে। বৌমা তো ঠিকই বলছে। তপনের প্রখর বুদ্ধি দেখে আমি তাকে সমস্ত ব্যবসা দিয়ে দিয়েছি, সেটা আমার দোষ।
আমি বুঝতে পারিনি যে আমার নিজের ছেলে আমার সাথে এমন বেইমানি করবে। যা হয়েছে বাদ দাও বাবা। বড় ছেলে বেইমানি করেছে বলেই যে ছোট ছেলেও তা করবে এমনটা নয়। তাই আমি বলছি তুমি আজ থেকে এখানেই থাকবে। তুমি তো বলে দিলে বাবা এখানেই থাকবেন, কিন্তু উনি কি খাবেন সেটা ভেবে দেখেছো? আমাদের ঘরে একেই নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। এই অবস্থায় ওনাকে আমি কি খেতে দেবো 4 বেলা? আমাদের দুজনের পেট যখন চলে যাচ্ছে তখন বাবারও ঠিক ব্যবস্থা হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না। তুমি বরঞ্চ রান্না বসাও, বেলা হয়েছে। কি রান্না বসাবো? ঘরে তো চাল আর আলু ছাড়া কিছুই নেই। তুমি বরঞ্চ এক কাজ করো, বাজারে যাও, কিছু সবজি কিনে নিয়ে এসো, তারপর রান্না চাপাবো। আচ্ছা ঠিক আছে, কিছু একটা ব্যবস্থা করছি। বিমল বাজারের দিকে রওনা দিল। রমনা অনিশ বাবুকে নিয়ে ঘরের ভেতরে চলে গেল। বিমল থলে হাতে বাজারে যাচ্ছে। রমার কথা শুনে বাজারে তো চলে এলাম, কিন্তু কি কিনবো? আমার কাছে যে তেমন টাকা পয়সাও নেই। হঠাৎ তার মনে হয় দাদা তপনের দোকানে যাওয়ার কথা। সেখানে গেলে সে ধারে কিছু সবজি কিনতে পারবে, পরের মাসে না হয় টাকাটা শোধ করে দেবে। তপনের দোকানের সামনে গেল। কিরে, তুই হঠাৎ আমার দোকানে কি মনে করে এলি? দাদা, আমায় ধারে কিছু সবজি দিতে পারবি? আসলে মাস শেষ, পকেটে তেমন টাকা পয়সাও নেই। তুই চিন্তা করিস না, মাস ঘুরলেই তোকে আমি এই টাকা শোধ করে দেব। মা আমার বাড়ির আবদার তো, যখন তখন যে কেউ এসে বলবে ধারে সবজি দিতে, আর আমায় দিতে হবে। তুই তো সবই জানিস দাদা, আমার অবস্থা। তার ওপর আজ বাবা আমার বাড়ি এসে উঠেছে। এখন তুই ধারে আমায় সবজি না দিলে আমি বাবার মুখে কি করে খাবার তুলে দেবো বলতো? ওহ, এই বুড়োটা দেখছি আমাকে শান্তি দেবে না। যে জ্বালার জন্য ঘর থেকে বিদায় করলাম, সেই একই জ্বালা ঘুরে ফিরে আমার কাছে এসেই পড়ল। যত সব। দাদা, তুই ভুলে যাচ্ছিস উনি কিন্তু আমাদের বাবা হন। এই শোন, এখানে বড় বড় জ্ঞান দিতে আসবি না, বুঝলি তো? আর হ্যাঁ, আমার দোকানে ধারে কোনো মাল হবেই না। টাকা দিয়ে জিনিস কিনে নিয়ে যা। বিমল পকেট থেকে গুটি কয়েক পয়সা বার করে তপনের দিকে বাড়িয়ে দিল। বেশ, তবে এই পয়সায় যা হয় তাই দে। এই পয়সায় একটা লাউ ছাড়া কিছু হবে না। তাই নিতে হলে নে, নয়তো এখান থেকে যা। আচ্ছা ঠিক আছে, তবে তাই দে। রমা চাল ধুচ্ছে। বিমল থলে হাতে ঘরে ঢুকল। তারপর রমার হাতে থলে দিল। এই নাও, আমার কাছে যা ছিল তাই দিয়ে শুধু একটা লাউ আনতে পেরেছি। তুমি আজকের মতন এটারই কিছু একটা তরকারি করে নাও। হে ভগবান, দেখে দেখে তুমি একটা বুড়ো লাউ এনেছো। এই লাউয়ের তরকারি মুখে তোলা যাবে নাকি? এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না, তাই তোমার তরকারি করার হলে এই লাউ দিয়ে তরকারি করো। আমি এখন যাই, দেখি কোনো কাজ বাজের ব্যবস্থা করতে পারি কিনা। বিমল তারপর বেরিয়ে গেল। দুপুরে রমা খাবার বেড়েছে। থালায় রয়েছে ভাত আর লাউয়ের তরকারি। অনিশ আর বিমল খাচ্ছে। আজ খুব তৃপ্তি করে খাচ্ছি। জানিস তো বিমল, কতদিন পরে এরকম গরম খাবার খেতে পাচ্ছি। মানে ওই বাড়িতে তো সবাই গরম খাবারই খায়, তাহলে আপনি অনেক দিন পরে গরম খাবার খাচ্ছেন মানে? হ্যাঁ, সে ওই বাড়িতে সবাই গরম খাবার খায়, কিন্তু আমার জন্য শুধুমাত্র আগের দিনের রাতের বাসি রুটি বেঁচে থাকতো, আমি সেটাই খেতাম। অনিশবাবুর চোখের কোণে জল চলে আসে। এসব কথা বাদ দাও, এখন খেয়ে নাও। তারপর তারা আবার খাওয়া শুরু করে। বিমল আর রমা চুপ থাকে। দেখতে দেখতে মাসখানেক কেটে গেল। অনিশবাবু বিমলের বাড়িতে খুব আনন্দেই আছে। একদিন সকালে বিমল স্নান সেরে বেরোতে গিয়ে দেখে উঠোনের একটা কোণায় বেশ কিছু লতা পাতা মতো কি একটা গাছ গজিয়েছে। এইখানে এই ছোট ছোট গাছগুলো কিসের গাছ? উঠোনের মধ্যে এমন জঙ্গল হচ্ছে, তুমি দেখোনি? এই বলে বিমল গাছটা তুলে ফেলতে যায়। রমা তখন ঘর থেকে বেরাচ্ছিল। আরে এগুলো লাউ চারা যে, তোমার মনে আছে সেদিন তুমি এই বুড়ো লাউটা এনেছিলে? হ্যাঁ। ওতে দানায় ভর্তি ছিল, সেই দানাগুলো আমি এখানে ফেলে দিয়েছিলাম, সেখান থেকেই চারা উঠেছে। কেন?
এসব বোঝা বাড়াচ্ছ কেন বাড়িতে? আগে তুলে ফেলো ওই চারাগুলো। না থাক, চারাগুলো বড় হলে লাউ হবে। এমনিতেই আমাদের একদিন খেলে পরের দিন কি খাবো এই চিন্তায় মরতে হয়। লাউগুলো থাকলে তবুও তো কিছু না কিছু রান্না করে খাওয়া যাবে। সেটা যদিও তুমি মন্দ বলনি, তবে থাক। বিমল ঘরে চলে গেল, রমা রান্নাঘরে। দেখতে দেখতে আরও 2 মাস কেটে গেল। লাউ চারাগুলো বেশ অনেকটা বড় হয়ে গেছে। গাছে ছোট ছোট লাউ ধরা শুরু করেছে। একটা লাউ বেশ বড় হয়েছে। ওগো, একবার এদিকে এসো, দেখো লাউ গাছগুলোতে কেমন লাউ হয়েছে। কই দেখি। এই তো দেখো কত লাউ হয়েছে। হ্যাঁ তাই তো। তবে দেখো, গাছের একটা লাউ কিন্তু সবচাইতে বড় হয়েছে। হ্যাঁ ঠিকই বলেছ। তবে আজ ওই লাউটা রান্না করা যাক, কি বলো? হ্যাঁ, তা করলে মন্দ হয় না। বেশ, তবে পারো। বিমল গাছ থেকে লাউটা পাড়ে। রান্নাঘর, রমা বটিতে লাউ কাটছে। পাশে বিমল বসে আছে। লাউ তো কেটে ফেললাম, কিন্তু শোনো না, এত বড় লাউ, আর তাছাড়া গাছের প্রথম ফল, আমরা একাই বা খাবো কেন? তাহলে কি করবে বলো? এক কাজ করো তুমি, বরং পাশাপাশি যারা থাকেন তাদেরকে একটু দিয়ে এসো। তারপর রমা অর্ধেক লাউ কেটে নিজের কাছে রাখল, আর অর্ধেক লাউ কেটে ফালা ফালা করে বিমলকে দিল। এই নাও, এগুলো দিয়ে এসো। বেশ। বিমল উঠে সেই লাউ নিয়ে বেরিয়ে গেল। দেখতে দেখতে আরও 1 মাস কেটে গেল। এর মধ্যে গাছের বাকি লাউগুলো আরও বড় হয়ে গেল। রমা লাউ গাছের সামনে দাঁড়িয়ে, বিমল আর অনিশবাবুও সেখানে। হ্যাঁ গো, এ তো অনেক লাউ হয়েছে। এত লাউ তো আমরা 1 সপ্তাহ ধরে খেলেও শেষ করতে পারবো না। কি করি বলো তো? এই এত লাউ নিয়ে কি করব? আমার মাথায় একটা বুদ্ধি এলো। তুমি বরং এই লাউগুলো সব পেড়ে নাও। আজকে তো তোমার কাজও নেই, এই লাউগুলো পেড়ে বরং বাজারে গিয়ে বিক্রি করে আসো। হ্যাঁ, এই বুদ্ধিটা কিন্তু বৌমা মন্দ বলেনি। লাউয়ের যা দাম, এখন বাজারে ভালো টাকা উঠে যাবে। বেশ, তবে তাই করি। বিমল তারপর সব লাউগুলো পেড়ে নেয়। রমা, তোমার কথা মতো লাউগুলো তো সব পেড়ে নিলাম, কিন্তু সব বিক্রি করতে পারবো তো? নইলে যে নষ্ট হবে। আরে হ্যাঁ বাবা, হ্যাঁ পারবে তুমি। তুমি আগেই খারাপটা ভেবে না ভেবে বাজারে যাও তো। কিন্তু আমার তো বাজারে নিজের দোকান নেই। কেউ কি আমাকে বাজারে বসে এই লাউ বিক্রি করতে দেবে? ওই বাজারে আমি এত বছর ব্যবসা করেছি আগে, আমার কথার একটা দাম আছে তো নাকি? চল, আমিও যাব তোর সাথে, দেখি কে তোকে এই লাউ বিক্রি থেকে আটকায়। হ্যাঁ, তুমি বাবার সঙ্গে যাও, তাহলে তোমাকে কেউ কিছু বলবে না। তারপর বিমল আর অনিশবাবু ওই লাউগুলো কোনো মতে বয়ে বাজারে নিয়ে গেল। বেলা বাজার। বিমল লাউ সাজিয়ে বসেছে বাজারের মাটিতে। টাটকা লাউ আছে, একদম টাটকা লাউ, নিয়ে যাও নিয়ে যাও। কি ভাই, তোমার লাউগুলো তো বেশ টাটকা মনে হচ্ছে। কত করে দাম? বেশি না দাদা, মাত্র 15 টাকা কেজি। বাহ 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 বাহ, বেশ কম দাম তো। দাও, আমাকে ওই 2টো বড় ডেকে লাউ দাও। বিমল তারপর ওই খরিদ্দারকে লাউ দিল। সে লাউ নিয়ে চলে গেল। এরকম করে আস্তে আস্তে বিমলের দোকানের সামনে ভিড় হয়ে গেল। একটু বেলার দিকে তপন যখন দোকান খুলতে গেল, ভিড় দেখে সে ওই দিকে গেল, আর ওই ভিড়ের মাঝে ঢুকে দেখল বিমল সেখানে লাউ বিক্রি করছে। এ তো দেখছি আমার ব্যবসা লাটে তুলতে বসেছে। এর কিছু একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। কিরে বিমল, তুই এখানে কি করছিস? এটা তোর জায়গা নাকি যে তুই এখানে লাউ নিয়ে বসে পড়েছিস? তোর সাহস তো কম নয়। আমি ওকে এখানে বসিয়েছি, বাজারের হীরকদার সাথে আমার কথা হয়ে গেছে। তুই তাই এখানে এসে ফালতু ঝামেলা করিস না, ঠিক আছে? এ কি, তুমি এখানে? হ্যাঁ, তোর নামে দোকান লিখে দিয়ে বিমলকে বঞ্চিত করে যে ভুল আমি করেছিলাম, সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি। হ্যাঁ, সব দরদ উতলে পড়ছে এখন। এই, তুই একদম বাবার সাথে এভাবে কথা বলবি না। আর আমি তোর দোকানে বসতে চাইনি। যা না, গিয়ে নিজের ব্যবসাটা ঠিক করে কর।
ভরা বাজারে আমার সাথে ফালতু ঝামেলা করতে আসিস না। তপন তারপর গজগজ করতে করতে চলে গেল, আর বিমল নিজের মতো আবার লাউ বিক্রি করা শুরু করলো। সারা বেলা কেটে গেল, সব লাউ বিক্রি হয়ে গেল। বাবা, সব লাউ বিক্রি হয়ে গেছে, চলো এবার বাড়ির দিকে ফেরা যাক। দেখলি তো বৌমার বুদ্ধিখানা কেমন কাজে দিল। হ্যাঁ, তাই তো দেখছি। তারা উঠে বাড়ির দিকে রওনা দিল। কি গো, কি ব্যাপার, সব লাউ বিক্রি হলো? হ্যাঁ, সব লাউ মুহূর্তের মধ্যেই বিক্রি হয়ে গেছে। আর তুমি ঠিকই বলেছিলে, তাজা লাউ দেখে সবাই কিনে নিয়ে গেছে। এই দেখো কত টাকা উঠেছে এই লাউ বিক্রি করে। বিমল পকেট থেকে টাকার থলি বার করে রমার হাতে দিল। এসবই তোমার বুদ্ধিতে হয়েছে বৌমা। এবার আর খাওয়া নিয়ে অনেক দিন কোনো চিন্তা করতে হবে না আমাদের। হ্যাঁ বাবা, আপনি ঠিকই বলেছেন। আর এই যে তুমি আজ থেকে এই লাউয়ের ব্যবসাটাই শুরু করো, বুঝলে? কিন্তু আবার এত লাউ কোথায় পাবো? এবার আস্তে আস্তে কিনে বিক্রি করা শুরু করো। একবার এমন তাজা লাউ পেয়ে এবার খদ্দেরা সবাই তোমাকে বিশ্বাস করে সবজি কিনতে আসবে। হ্যাঁ, এটা তুমি মন্দ বলনি। আচ্ছা, এবার খেতে চলো। বাবা, আপনিও আসুন, অনেক বেলা হয়েছে। রমা, বিমল আর অনিশবাবু খেতে গেল। বিমল এবার আস্তে আস্তে সবজির ব্যবসা শুরু করে দিল, আর আবার নতুন করে আরও বেশি জায়গা জুড়ে লাউ চাষ করতে শুরু করলো। আস্তে আস্তে বিমলের ব্যবসা বড় হতে থাকলো, আর কিছুদিনের মধ্যে তপন বেশি লোভে পড়ে খরিদ্দারকে খারাপ সবজি দেওয়ার জন্য খরিদ্দার হারাতে শুরু করলো, আর তপনের ব্যবসায় পুরো ভরাডুবি আসলো।